আপনারা জানেন যে আমরা 2015 সালে সর্বশেষ পে স্কেল পেয়েছি। সেই সময় আমাদের যে ন্যায্য অধিকার ছিল 3টি টাইম স্কেল এবং একটা সিলেকশন গেট, সেই 3টা টাইম স্কেল এবং সিলেকশন গেট পেতাম আমরা 15 বছরে। আর এখন তদানীন্তন সরকার 2015 সালে সেই 15 বছরের 4টা স্কেলকে কমিয়ে 2টা স্কেল চালু করে আমাদের সর্বোচ্চ ক্ষতি করে গেছে। এবং 2000 সালের পর তারা 2020 সালের পরে আবার পুনরায় নির্বাচন করে ক্ষমতায় এসেছেন এবং সেই ক্ষমতা থেকে 24 সালে তাদের পতন হয়েছে। এই 9 বছর তাদের ক্ষমতার মধ্যে তারা আমাদেরকে পে স্কেল দেয়নি। কিন্তু 2015 সালের পে স্কেলে উল্লেখ ছিল যদি কখনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয় তাহলে বেতনের সমন্বয় করা হবে। কিন্তু সেই 9-10 বছরে কি বেতনের কোনো সমন্বয় করেছিল? কিন্তু কোনো বেতনের সমন্বয় তারা করেনি। আমাদের সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা বাড়ানো, তারা আরো আমাদের সুযোগ সুবিধা কর্তন করে গেছে। আমরা 2018 সালের পর থেকে রাজপথে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করেছি, কখনো মানববন্ধন করেছি, কখনো সংবাদ সম্মেলন করেছি, কখনো মহাসমাবেশ করেছি, কখনো স্মারকলিপি দিয়েছি, কখনো অন্য কোনো ভাবে আমাদের দাবি কথাগুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু এই 10-11 বছরে 3টা সরকার অতিবাহিত হয়েছে, 2টা আওয়ামী লীগ সরকার, একটা অন্তর্বর্তী সরকার এবং এখন রানিং পাওয়ারে যে আরেকটা সরকার গণতান্ত্রিক সরকার। আজকে 4টা সরকার চলতে, কিন্তু এই চারটা সরকারের আমলেও আমাদের 11 বছরের যে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। একজন কর্মচারী হচ্ছে একটা রাষ্ট্রের একটা অংশ, একটা রাষ্ট্র একটা পরিবার। সেই রাষ্ট্রের সেই পরিবারের সদস্যরা হচ্ছেন একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত মন্ত্রী, মিনিস্টার, সচিব, আমলা, ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসন ক্যাডার, নিম্ন শ্রেণীর কর্মচারী এবং যত লেভেলের কর্মকর্তা আছেন সবাইকে নিয়ে, ইভেন ডিফেন্স এবং আরো অন্যান্য যারা আছে সব মিলে 22 লক্ষ কর্মচারী। এই 22 লক্ষ নিয়ে হচ্ছে একটি রাষ্ট্র এবং সেই 22 লক্ষ কর্মচারী 20 কোটি মানুষকে পরিচালিত করছে, কখনো শিক্ষা দিয়ে, কখনো চিকিৎসা দিয়ে, কখনো অন্যান্য সেবা দিয়ে। আজকে যদি একটা সরকারি অফিসে একটা পাবলিক কাউকে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সেটি কাজ করতে পারবে? আপনারা কথা বলবেন। একটা পাবলিককে যদি সরকারি অফিসে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সে সরকারি কাজ করতে পারবে? সরকারি কাজ করতে হলে সরকারি লোক লাগবে, তাই না? তাহলে আমরা সরকারের প্রজাতন্ত্রের অংশ হয়ে আমরা প্রজাতন্ত্রের একেবারে যে রাষ্ট্রের একটা যে চালিকা শক্তি, যেটাকে বলে একটা মানুষের যে ব্লাড বলে, সে ব্লাড হচ্ছে একটা রাষ্ট্রের ব্লাড হচ্ছে কর্মচারীরা। এই কর্মচারীরা যদি ভালো না থাকে, একটা মানুষের শরীরে রক্ত যদি ভালো না থাকে, সেই মানুষটা কি সুস্থ থাকবে? ভালো থাকবে? তাহলে একটা প্রশাসনের, একটা রাষ্ট্রযন্ত্রের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হচ্ছে সরকারি কর্মচারীরা। তারা যদি ভালো না থাকে তাহলে সেই রাষ্ট্র ভালো থাকবে? একটা কর্মচারী যখন বাসা থেকে বের হয়, সে মাথা থেকে একটা দুশ্চিন্তা মাথায় নিয়ে তারপরে ঘর থেকে বের হয়, বাসা থেকে বলে দেয় এই আজকে কিন্তু বাসায় বাচ্চার দুধ নেই, আজকে কিন্তু বাসায় বাজার নেই, আজকে কিন্তু ঘরে চাল নেই, আজকে কিন্তু ঘরে আটা নেই, লবণ নেই, ময়দা নেই, এটা নেই, ওটা নেই। এই দুশ্চিন্তা নিয়ে বাসে ঝুলতে ঝুলতে, যেহেতু 10 টাকা ভাড়া দেয় প্রতিদিন, তাই বাসে ঝুলতে ঝুলতে তারা অফিসে গিয়ে তাহলে তাদের জীবনী চলে আসে। কেন? তাদের মাথায় দুশ্চিন্তা থাকে, আমার ঘরে বাজার নেই, আমার বৃদ্ধ বাবা মা ঘরে আছে তাদের ওষুধ নেই, আমার সন্তানের স্কুলের বেতন নেই, আমার ঘরের আমার স্ত্রী সন্তানদের পরনে ভালো কাপড় চোপড় নেই। আমি কি করব? আমি যে চাকরি করি, আমি যে রাষ্ট্রের সেবা দেই, আমি রাষ্ট্র থেকে সেই প্রাপ্য অধিকারটুকু আমি পাই না। আমি আমার সংসার চালাতে পারছি না, আমি কোনোভাবে আমার সংসার চালাতে পারছি না। বাবা, আমি তোমাদের দায়িত্ব নিতে পারি নাই, আমি তোমাদের ভরণ পোষণ দিতে পারি নাই। এই কথা বলে একজন পুলিশ কর্মকর্তা যদি আত্মহত্যা করে তাহলে আমাদের কি করা উচিত আপনারা বলেন? একটা সরকারের একজন পুলিশ সদস্য যদি সংসার চালাতে না করে আত্মহত্যা করে তাহলে এই লজ্জাটা কি পুলিশের নাকি আসছে? আমরা আজকে আত্মহত্যার সামিলের পর্যায়ে চলে গেছি। আমাদেরকে প্রায় শুনতে হয় অমুক জায়গায় কর্মচারী সংসার চালাতে না করে দেনার দায়ে ঋণগ্রস্ত হয়ে তারা সুইসাইড করছে, আত্মহত্যা করছে, তারা দেশ ছাড়া হয়ে যাচ্ছে। অনেকে বলে সরকারি চাকরি ছেড়ে আমরা বিদেশ চলে যাব। কেন? একটা দেশের সরকারি চাকরি হচ্ছে সবচেয়ে ভালো একটা এবং সর্বোৎকৃষ্ট একটা উপায়। কারণ ছোটকাল থেকে মানুষ বড় হয়, পড়াশোনা করে ভালো একটা সরকারি চাকরি করবে। আর আজকে সরকারি চাকরির প্রতি মানুষের বিতৃষ্ণা চলে এসেছে। কেন? সরকারি চাকরিতে ঢুকলেই 8,000 টাকা বেতন পেতে হবে। আমাদের ঈদ গেছে, এই 11 বছরে 22টা ঈদ গেছে, আমাদের কোন কর্মচারীরা সচ্ছল ভাবে ঈদ উদযাপন করতে পারে না। আমাদের 8,250 বোনাস দেওয়া হয়, 8,250 টাকা দিয়ে কেউ কোরবানি দিতে পারবে?
তাহলে একজন সরকারি চাকরি করে একটা ঈদ যদি উদযাপন করতে না পারে তাহলে সেই কর্মচারী রাষ্ট্র থেকে কি পাচ্ছে? এবারে আসুন 2020 সালের পর থেকে যারা পেনশনে গিয়েছেন, অনেক কর্মচারী অনেক কর্মকর্তা আছে যারা অবসরে চলে গেছেন, কিন্তু তারা পে স্কেল পায় নাই, ফাইনাল গ্র্যাচুইটি থেকে বঞ্চিত। 2025 সালে তারা অবসরে গেছেন, ফাইনাল গ্র্যাচুইটি থেকে বঞ্চিত। 2025 সালের জানুয়ারি থেকে যারা অবসরে গেছেন, আজকে এখনো যদি আমরা স্কেল গেজেট আকারে প্রকাশ করে বাস্তবায়ন করা না হয়, তাহলে এখনো যারা এলপিআর এ আছেন বা পিআরএল এ আছেন, তারাও সেই ফাইনাল গ্র্যাচুইটি থেকে বঞ্চিত হবে। আমাদের যে সোনালী যৌবন আমরা রাষ্ট্রের কাজে বিলিয়ে দেই, আমাদের যে পুরো একটা যৌবন, যে যৌবনের সময় আমরা সরকারের সেবা দেওয়ার জন্য সরকারি চাকরিতে ঢুকি, কিন্তু আমরা বের হই সেখান থেকে বুড়ো হয়ে। কিন্তু বুড়ো হয়ে বের হওয়ার সময় আমরা কি পাচ্ছি? আগে পেনশনটা শতভাগ তুলে নিতে পারতাম, এখন সেটাও পাচ্ছি না। সে অধিকারটাও কেড়ে নেওয়া হয়েছে। আমরা এখন 50% পেনশন আমাদের সরকারের কাছে রেখে দিতে হচ্ছে। পেনশনে রিটায়ারে যাওয়ার 2 মাস পরে যদি ওই লোক মারা যায়, তার পরিবারের কেউ আর ওই টাকাটা ফেরত পাবে না। আমরা চাই এই পে স্কেল যাতে বাস্তবায়ন হয়, সেখানে যাতে আমাদের সেই শতভাগ পেনশন পুনর্বহাল করা হয়। আপনারা কি একমত? এবারে পে স্কেলে যাতে আমাদের সেই পূর্বের 3টা টাইম স্কেল সিলেকশন গেট ফিরিয়ে দেওয়া হয়। যারা ব্লক পোস্টে চাকরি করে তাদের পদোন্নতি নেওয়ার সুযোগ নেই, যারা পদোন্নতি বঞ্চিত তাদের পদোন্নতি পাওয়ার সুযোগ নেই। এই সমস্ত ব্লক পোস্টে যারা আছেন, যারা অন্য পদে আছেন, যারা পদবি পরিবর্তন করতে পারছেন না, তাদেরও বেতন গ্রেড পরিবর্তন আছে, টাইম স্কেল এবং সিলেকশন গেট। আমরা সেই টাইম স্কেল এবং সিলেকশন গেট ফিরিয়ে দিতে চাই। ফিরিয়ে দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের যখনই পে স্কেলের কথা ওঠে, তখনই কিছু সুশীল সমাজ, কিছু অর্থনীতিবিদ তারা নেতিবাচক মন্তব্য করে যে পে স্কেল দিলেই নাকি দ্রব্যমূল্যের দাম বাড়বে। ও ভাষায় অর্থনীতিবিদ, এই 11 বছরে পে স্কেল হয় নাই, তাহলে কেন দ্রব্যমূল্যের দাম বেড়েছে? এই 11 বছরে তো কোনো কর্মচারীর বেতন বাড়েনি, তাহলে কেন আজকে 25 টাকার চালের দাম 80 টাকা হয়েছে? 11 বছরে কোনো কর্মচারীর বেতন বাড়েনি, তাহলে 70 টাকা আজকে কেন 200 টাকায় কিনতে হচ্ছে? আজকে একটা স্কুলের বেতন 300 টাকা থেকে 1500 টাকা হয়ে গেছে। এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা যদি প্রতিদিন আমাদের একটা কিডনি বিক্রি করি, তাও আমাদের সংসার চালানো যাবে না। তাহলে আমরা আজকে কোন অবস্থায় আছি বলেন? 11টা বছর চলে গেছে, আমাদের এই ন্যায্য দাবির কথা বলতে 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 আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আজকে অনেক কর্মচারী ক্লান্ত হয়ে গেছে। আর কত বলবো, আর কত হাজারি করব? কোন সরকারই তো আমাদের এই দাবির কথা আমলে নিচ্ছে না। এই সরকার সরকার আমাদের দাবির প্রেক্ষিতে পে কমিশন গঠন করেছে, কিন্তু তারা শেষ পর্যন্ত চূড়ান্ত সুপারিশ দিয়ে গেছেন, গেজেট প্রকাশ করতে তারা পারেননি। তারা যদি গেজেট প্রকাশ করে যেতেন, তাহলে আজকে আমাদের কিন্তু এই দুরবস্থা হতো না। আজকে নতুন নির্বাচিত সরকার এসেছেন, আজকে যে গণতান্ত্রিক সরকার এসেছেন, তারা ওয়াদা করেছিলেন যে ক্ষমতায় আসলে আমরা পে স্কেল বাস্তবায়ন করব। আপনি ক্ষমতায় আসার পর অনেক প্রজেক্ট হাতে নিয়েছেন, অনেক কিছু কার্যক্রম শুরু করে দিয়েছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা বলতেছি, সরকারের অংশ যাদেরকে নিয়ে আপনার চলতে হবে, যে কর্মচারীরা ভালো না থাকলে আপনার রাষ্ট্র ভালো থাকবে না, যে কর্মচারীরা অসহায় থাকলে আপনাদের রাষ্ট্রযন্ত্র অচল হয়ে যাবে, সেই কর্মচারীদেরকে 22 লক্ষ পরিবারকে ভালো রাখার জন্য আগামী বাজেটেই যাতে বরাদ্দ রেখে এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করে আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়, তার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আগামী বাজেটে যদি বরাদ্দ রেখে পে স্কেল বাস্তবায়ন করা না হয়, তাহলে কিন্তু সারা বাংলাদেশের যে পেশাজীবী সংগঠন রয়েছে, সকল সংগঠন ঐক্যবদ্ধ সম্মিলিত ভাবে কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবে। কর্মচারীদের যখন দেয়ালে পিঠ থেকে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন ওই যে গ্রামগঞ্জে দেখা যায় না, বাঁধ দেয়, নদীর পানির ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়, তখন নদী ভেঙে পানি গ্রামের ভিতরে ঢুকে পড়ে। তো কর্মচারীদের বাঁধ যখন ভেঙে যাবে, তখন তারা কোন দিক থেকে কোথায় ঢুকে পড়বে আপনারা টেরও পাবেন না। নেসেসিটি নোস নো ল। একটা ক্ষুধার্ত বাঘের সামনে আপনি যদি একটা মুরগি বা একটা খাবার দিয়ে আপনি আইন দেখান, ওই বাঘ কি তখন ওই আইন মানবে? তার ক্ষুধা নিবারণের জন্য সে সন্তানকেও তখন খেয়ে ফেলে। তার ক্ষুধা নিবারণের জন্য তার সন্তানকেও ছাড় দেয় না। আজকে 11 বছরের এই কর্মচারীরা ক্ষুধার্ত বাঘের চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের উদ্যোগতির সাথে তারা লাগামহীন যে দ্রব্যমূল্যের দাম দিনকে দিন বাড়ছে, বেতন বাড়ছে না, এই দ্রব্যমূল্যের সাথে পাল্লা দিয়ে কোনো কর্মচারী আজকে সংসার চালাতে পারছে না। অনেক কর্মচারী আজকে ব্যাংকে জেবি ভান থেকে লোন নিতে নিতে তারা জর্জরিত হয়ে গেছে। অনেক কর্মচারীরা এই লোন শোধ করতে গিয়ে, কিস্তি শোধ করতে গিয়ে মাসের শেষে বেতন হাতে পাচ্ছে না। তারা যে বেতন হাতে পায়, সেই বেতন দিয়ে 10 দিন 15 দিন সংসার চলে না। কর্মচারী আছে যারা সংসার চালানোর জন্য হকারি করে। অনেক সরকারি কর্মচারীরা আছে যারা লজ্জায় মুখে রুমাল বেঁধে রাতে অটো চালায়। অনেক কর্মচারী আছে
যারা লজ্জায় মুখে মাস্ক পরে চা বিক্রি করে পার্কে পার্কে, এটা আমাদের জন্য লজ্জা, এটা একটা সরকারের জন্য লজ্জা। একটা দেশের কর্মচারীরা যদি বেতন বৃদ্ধির জন্য রাস্তায় আন্দোলন করতে নামে, তাহলে বহির্বিশ্বের ধারণা করার আর কোনো উপায় থাকে না যে সেই দেশের প্রশাসন যন্ত্র কতটা দুর্বল। একটা দেশের প্রশাসন যন্ত্র দুর্বল যখন হয়, তখনই সেই দেশের কর্মচারীদেরকে বেতন বৃদ্ধির জন্য অন্যান্য শ্রমিকের মতো রাস্তায় নামতে হয়। আমরা তো রাস্তায় নামতে চাই না, আমরা কোনো আন্দোলন করতে চাই না। আমরা আমাদের দাবিটা, আমাদের যে ন্যায্য অধিকার, আমাদের যে পায়ের দাবি নবম পে স্কেল বাস্তবায়ন করে দিন। আর নয় কাল খবর, এবার চাই প্রজ্ঞাপন। আর নয় কাল খবর, এবার চাই প্রজ্ঞাপন। এবার চাই প্রজ্ঞাপন। আর নয় কাল খবর, পে স্কেল দিতে খবর দিয়ে দাও, দিতে খবর দিয়ে দাও। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা আমাদের এই নবম পে স্কেলের দাবিতে বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের বক্তব্যগুলো দেখেন, আমাদের প্রচারণাগুলো দেখেন, একটা কথা আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি, আমরা অতীত সরকারের সময় আমরা কি করেছি সেইটা কিন্তু এই সরকার দেখবে না। এই সরকারের সময় আপনি কি করেছেন, এই সরকারের কাছ থেকে পে স্কেল বাস্তবায়নের জন্য আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন, সেটা হলো মূল বিষয়। আপনারা সবাই, সারা বাংলাদেশের সবাই আমাদের বক্তব্য দেখেন, আমাদের প্রচারণাগুলি দেখেন, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন না। 22 লক্ষ কর্মচারী যদি দায়িত্বশীল ভূমিকা পালন করতো, আমাদের দাবি বাস্তবায়ন হয়ে যেত। আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন না। যারা পে স্কেল টাইম ঘরে বসে মনে মনে, তাদেরকে বলবো সময় শেষ, এবার ঘুম ভাঙেন, এবার আপনারা আপনাদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য জেগে ওঠেন, নয়তো আপনাদেরকে আগামী 5 বছর পস্তাতে হবে। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মানিকগঞ্জের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আমরা মানিকগঞ্জ জেলায় বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির শাখা কমিটি আমরা ঘোষণা করেছি। এখানের সভাপতি আছেন। আমরা চাই আগামী অল্প দিনের মধ্যেই আপনারা গঠন করবেন। আমাদের এই সংগঠনের এই কল্যাণ সমিতির কাজ শুধু দাবি আদায়, এই পে স্কেল বাস্তবায়ন করাই না, যে কোনো কর্মচারীদের যে কোনো ন্যায্য দাবি আদায় করার জন্য এই কল্যাণ সমিতি কাজ করবে। যে কোনো কর্মচারী বিপদে পড়লে এই কর্মচারী কল্যাণ সমিতি তাদের পাশে থাকবে। আপনারা জানেন এই যে 6 ফেব্রুয়ারি কর্মচারীরা 22 লক্ষ কর্মচারীদের দাবি আদায় করার জন্য যে শহীদ মিনারে এসেছিলেন, সেখানে সিকান্দার নামের একটা লোক পা ভেঙে আজকে তিনি বিছানায় পড়ে আছেন। তার পাশে কেউ নেই, কোনো সংগঠন নেই, কিন্তু আমাদের কল্যাণ সমিতি তার পাশে দাঁড়িয়েছে। তার চিকিৎসার জন্য আমরা দায়িত্ব নিয়ে। যুগান্তকারী সিদ্ধান্ত, সরকারি পেনশনারদের জন্য এক নতুন ভোর। পেনশন পুনঃসমর্পণ বা কমিউটেশন ব্যবস্থা চালু হচ্ছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবনে প্রতিদিন নানা সংগ্রাম চলে, কিন্তু যারা সারা জীবন দেশের সেবায় নিজেদের উৎসর্গ করেছেন, সেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জীবনের সংগ্রামটি একটু আলাদা এবং অনেক বেশি সংবেদনশীল। তারা যৌবনের সোনালী সময়গুলো রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো সচল রাখতে ব্যয় করেছেন। চাকরি শেষে যে পেনশন পান, সেটাই তাদের জীবনের শেষ বেলার একমাত্র ভরসা। আর সেই পেনশন ব্যবস্থায় এবার এলো এক অভাবনীয় এবং যুগান্তকারী পরিবর্তন। সরকার পেনশন পুনঃসমর্পণের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে মাত্র 10 বছর করার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এই একটি যুগান্তকারী সিদ্ধান্ত দেশের লক্ষ লক্ষ পেনশনার এবং তাদের পরিবারের জীবনে কতটা গভীর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলবে, সেটা হয়তো শুধু সংখ্যা বা পরিসংখ্যান দিয়ে পুরোপুরি পরিমাপ করা সম্ভব নয়। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, দীর্ঘ 1 যুগেরও বেশি সময়ের প্রতীক্ষার পর এই কাঙ্ক্ষিত সিদ্ধান্ত এসেছে এবং সারা দেশের অবসরপ্রাপ্ত কর্মচারীরা আজ এক নতুন আশার আলো দেখতে পাচ্ছেন। আজকের এই বিস্তারিত ও বিশ্লেষণধর্মী প্রতিবেদনে আমরা এই যুগান্তকারী সিদ্ধান্তের প্রতিটি দিক খুঁটিনাটিভাবে তুলে ধরব। জানাবো এই সিদ্ধান্তের পেছনের পটভূমি, এর অর্থনৈতিক তাৎপর্য, এটি কিভাবে সাধারণ পেনশনারদের জীবন। বাংলাদেশের সরকারি চাকরি ব্যবস্থায় পেনশন একটি অবিচ্ছেদ্য অংশ। একজন সরকারি কর্মচারী যখন দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যান, তখন পেনশনই হয়ে ওঠে তার নিয়মিত আয়ের একমাত্র বৈধ ও নিশ্চিত উৎস। এই পেনশন ব্যবস্থার মধ্যে একটি বিশেষ আর্থিক সুবিধা রয়েছে, যেটিকে প্রাতিষ্ঠানিক ভাষায় বলা হয় পেনশন কমিউটেশন বা পেনশন পুনঃসমর্পণ।
এই ব্যবস্থায় একজন অবসরপ্রাপ্ত কর্মচারী তার মাসিক পেনশনের একটি নির্দিষ্ট অংশ সরকারের কাছে সমর্পণ করে এককালীন বড় অঙ্কের অর্থ উত্তোলন করতে পারেন। অনেকের কাছেই এই সুবিধাটি অত্যন্ত প্রয়োজনীয় এবং জীবন রক্ষাকারী, কারণ অবসর গ্রহণের পরপরই প্রতিটি মানুষের জীবনের নানা বড় বড় আর্থিক প্রয়োজন একযোগে দেখা দেয়। এর কারণগুলো হল জরাজীর্ণ বসতবাড়ি মেরামত বা মাথা গোজার একটি স্থায়ী ঠিকানা নির্মাণ করতে হয়, বিবাহযোগ্য সন্তানদের বিয়ের বিশাল খরচ সামলাতে হয়, ছেলেমেয়েদের উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার খরচ জোগাতে হয়, চাকরি জীবনের বিভিন্ন সময়ে নেওয়া দীর্ঘদিনের জমানো ঋণ শোধ করতে হয় এবং বার্ধক্যজনিত গুরুতর অসুস্থতার উন্নত চিকিৎসার জন্য বড় অঙ্কের অর্থের তাৎক্ষণিক দরকার হয়। এই সব অনিবার্য পরিস্থিতিতে কমিউটেশন সুবিধা একটি বড় আর্থিক সহায়তা হিসেবে কাজ করে। কিন্তু এই সুবিধার পেছনে একটি দীর্ঘমেয়াদী এবং কষ্টকর মূল্য পরিশোধ করতে হয়। কমিউটেশন নেওয়ার পর থেকে পেনশনারের মাসিক পূর্ণ পেনশন থেকে একটি নির্দিষ্ট অংশ নিয়মিত কেটে নেওয়া হয়। সেই কর্তন চলতে থাকে একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত। সেই সময়সীমাটি ছিল এতদিন দীর্ঘ 15 বছর। দীর্ঘ 15 বছর ধরে কর্তৃত বা কম পেনশনে জীবন নির্বাহ করার এই রূঢ় বাস্তবতা অনেক পেনশনারের জন্যই ছিল অত্যন্ত কষ্টকর, বিশেষ করে যখন বয়সের সাথে সাথে শরীর দুর্বল হয়ে পড়ে, চিকিৎসার ব্যয় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এবং পারিবারিক নানা দায়দায়িত্ব পালন করতে হয়। তখন কম পেনশনে মাস পার করা সত্যিকার অর্থেই এক নিদারুণ বেদনাদায়ক অভিজ্ঞতা। বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির কারণে এই সামান্য অর্থ দিয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই পরিস্থিতির নির্মম শিকার হয়েছেন হাজার হাজার প্রবীণ পেনশনার। অনেকে কমিউটেশন নেওয়ার পর 15 বছর পার হওয়ার আগেই, পূর্ণ পেনশনের মুখ দেখার আগেই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। পূর্ণ পেনশন আর পাওয়া হয়নি তাদের। যারা কোনো মতে বেঁচে আছেন তারাও প্রতি মাসে কম পেনশনে চরম অর্থকষ্টে দিন পার করছেন। ফার্মেসিতে জীবন রক্ষাকারী ওষুধ কিনতে গিয়ে পকেটের হিসিব মেলাতে পারছেন না। অনেক ক্ষেত্রে সন্তানদের কাছে হাত পাততে গিয়ে নিদারুণ অপমান বোধ ও হীনমন্যতায় ভুগছেন। এই সামগ্রিক বেদনাদায়ক পরিস্থিতি দেশের বিভিন্ন পেনশনার সংগঠন এবং কল্যাণ সমিতির নজরে আসে। তারা স্বতঃস্ফূর্তভাবে এই মানবিক সমস্যা সমাধানে এগিয়ে আসেন এবং সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেনশনার সংগঠনগুলো একজোট হয়ে সরকারের কাছে জোরালো দাবি তুলে ধরেছে বারবার। তারা নানাবিধ কর্মসূচি পালন করেছেন, যেমন বিভিন্ন জেলা ও উপজেলায় জেলা প্রশাসকদের মাধ্যমে স্মারকলিপি প্রদান, জাতীয় প্রেসক্লাব সহ বিভাগীয় শহরগুলোতে সংবাদ সম্মেলন আয়োজন, জাতীয় ও স্থানীয় পত্রিকায় জনসচেতনতামূলক বিবৃতি প্রকাশ এবং অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে একাধিকবার সরাসরি বৈঠক। তাদের মূল দাবি ছিল একটাই, পেনশন পুনঃসমর্পণের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার। তারা অত্যন্ত অকাট্য যুক্তি দিয়েছেন, একজন মানুষ যদি 60 বছর বয়সে সরকারি চাকরি থেকে অবসর নেন এবং কমিউটেশন নেন, তাহলে 15 বছর পর তার বয়স হবে 75 বছর। বাংলাদেশের মানুষের গড় আয়ুর প্রেক্ষাপটে এই 75 বছর বয়সে পৌঁছনোর আগেই অনেকে না ফেরার দেশে চলে যান। এই রূঢ় বাস্তবতায় এই 15 বছরের দীর্ঘ সময়সীমা সত্যিকার অর্থেই অমানবিক এবং অযৌক্তিক। দীর্ঘ প্রতীক্ষার পর বর্তমান সরকার এই মানবিক দাবির প্রতি সদয় সাড়া দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, প্রবীণ পেনশনারদের জীবনমান উন্নয়ন এবং তাদের শেষ জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পেনশন পুনঃসমর্পণের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বাস্তব প্রভাব কতটা ব্যাপক সেটি বোঝার জন্য একটি সহজ গাণিতিক হিসেব দেখা যাক। ধরুন, একজন পেনশনার 2015 সালে অবসরে গিয়েছেন। তার মূল মাসিক পেনশন 25,000 টাকা। কমিউটেশনের পর তার প্রাপ্ত পেনশন দাঁড়ায় 17,000 টাকায়, অর্থাৎ তার কর্তৃত অর্থের পরিমাণ 8,000 টাকা। পুরনো নিয়মে তাকে পূর্ণ পেনশন ফিরে পাওয়ার জন্য 2030 সাল পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 15 বছর অপেক্ষা করতে হতো। কিন্তু নতুন নিয়মে তিনি 2025 সালেই, অর্থাৎ মাত্র 10 বছর পরেই পূর্ণ পেনশন ফিরে পাবেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের প্রভাব শুধু অর্থনৈতিক মানদণ্ডে সীমাবদ্ধ নয়, এটি গভীরভাবে মানসিক এবং সামাজিকও। অবসর জীবনে একজন প্রবীণ মানুষের সবচেয়ে বড় ভয় হল আর্থিক নিরাপত্তাহীনতা এবং পরনির্ভরশীলতা।
প্রতি মাসে কম পেনশন পেয়ে সংসারের কঠিন হিসেব মেলানো, জীবন রক্ষাকারী ওষুধ কিনতে গিয়ে হাত থেকে শেষ সম্বলটুকু বেরিয়ে যাওয়া দেখা এবং কখন সেই কাঙ্ক্ষিত পূর্ণ পেনশন ফিরবে সেই প্রতীক্ষায় রাত গোনা, এই সামগ্রিক নেতিবাচক অভিজ্ঞতা একজন বয়স্ক মানুষের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলে। প্রতিনিয়ত উদ্বেগ, চরম হতাশা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে দিন অতিবাহিত করা অনেক পেনশনারকে মানসিকভাবে বিপর্যস্ত করে।